আসলে একটি বিশেষ কারণে সোশ্যাল মিডিয়ায় আপনাদের কাছে আমরা আসছি। সেই বিশেষ কারণটা হচ্ছে কিছুদিন বলতে 4 তারিখ রাতের ঘটনা। বিদেশি মালয়েশিয়া থেকে এক প্রবাসী ভাই দেশে আসছিল। আসার পথে তার ব্যাগ যখন রিসিভ করবে তার একটা ব্যাগ নাই। সেজন্য সে ওই হাউসের ভিতর এয়ারপোর্টের মধ্যে তার ব্যাগ নিঃস্ব হয়ে গেলে একটা মানুষ কি করে। আর সেই প্রবাসী ভাইয়ের মুখ থেকে আমরা আসলে শুনবো আসল ঘটনাটা কি। সে আমাদের ছোট ভাই, নাম তুহিন, তার বাড়ি মাধবপুর, আমাদের পার্শ্ববর্তী গ্রামে। সে আসলে আসল ঘটনাটা সবার সামনে উপস্থাপন করো। সমস্যাটা আমি প্রথম থেকে বলি। আমি মালয়েশিয়ার টাইম 9:23 আমার ফ্লাইট ছিল। আমি আসছি বাংলাদেশে, তখন তাদের 1:40 মতো। আমি এয়ারলাইন্স যখন ল্যান্ড করে বাংলাদেশ এয়ারপোর্টে, তখন আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পরে যাত্রী সব বের হয়। এর মধ্যে আমি আর আমার সিট নাম্বার 32। আমি আর আমার সিটে যাইতে পারি না, পিছনের সাইডে সিট ছিল। এর মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে কেবিন ক্রু ছিল সবাই মালয়েশিয়ার। ওদের সাথে আমি মালয় ভাষায় কথা বলে ওরা আমাকে বললো এখন তো ভিতরে আসা সম্ভব না, আমার বেল্টে আমার মালগুলো আমি ফেরত পাবো। আর আমি যখন এয়ারলাইন্স থেকে বের হয়ে যাই, তখন আমি যে ইমিগ্রেশন পর্যন্ত যাওয়ার আগে পুলিশের সঙ্গে আমার দেখা হয়। পুলিশের সঙ্গে আমার কথা হয় যে আমার এরকম সমস্যা, যে আমার ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবার পুলিশ আমাকে 1 ঘন্টা খালি ওর মধ্যে ঘোরাইছে। আমার যে বেল্ট পর্যন্ত নিয়ে যাবে, বেল্টে না নিয়ে যায় 1 ঘন্টা খালি ঘোরাইছে। ঘোরানোর পরে আমাকে একটা ব্যাগ নিয়ে দেয়। ব্যাগ নিয়ে আসার পরে ব্যাগের মধ্যে আমার 900 টাকা ক্যাশ, 900 রিঙ্গিত ছিল মালয়েশিয়ার টাকা। তখন আমার ওর মধ্যে তখন আমি পাই নাই। না পাওয়ার পরে ওই পুলিশকে আমি বলেছি যে আমার যে ব্যাগ ছিল, যে আপনি এই ব্যাগটা যেখান থেকে নিয়ে আসে সিসিটিভিটা আমার দেখান যে আমার টাকাগুলো কই আছে। এর মধ্যে আর একটা পুলিশ আমাকে বলে যে আমি কোনো মাদক সেবন করছি কিনা। তা আমি আসছি আমার মা বাপের কাছে এক দেশ থেকে, আমি কি ওখানে নেশা করে আসতেছি? এই কথাগুলা একটা মানুষের জিনিস যার হারায় সে অবশ্যই জানে, প্রত্যেকটা প্রবাসী জানে যে তার কত কষ্টের এই জিনিসগুলা। এই জিনিসগুলো এইভাবে বের নেওয়ার পরে আমার বুকিং এ ছিল একটা 13 কেজি আর একটা হচ্ছে 17 কেজি। দুইটা বুকিং এর মধ্যে একটা বুকিং এর ব্যাগ আমি পাইছি আর আরেকটা পাইনি। ওখান থেকে আমাকে একটা লিখিত দিছে আমার ব্যাগ ঈদের আগে দেওয়ার কথা, 4 তারিখ আর 6 তারিখ, এখন পর্যন্ত পাই নাই। এই নাম্বারে আমি প্রত্যেকটা দিন ফোন দিলে ফোন রিসিভ করে না। এখানে বুকিং এ দেওয়া ব্যাগ, এখানে তো কেউ চুরি টুরি করে আসে না, এবার এখানে কেউ সাইড আসে না বেশি কিছু। আমার বুকিং আমার নিজের টাকার জিনিস, আমি পাই নাই। এখন এটা হওয়ার পরে গত 2 দিন ইলেকট্রিক মিডিয়ায় যে গুজব ছড়ানো আছে আমি নেশার মধ্যে ছিলাম, আমি আমার মা বাপের তুলে গালাগালি করছি। আমি আসছি আমার মা বাপের কাছে আর আমি আমার মা বাপের তুলে গালিগালাজ করবো। এখন বোঝা যায় যে ইলেকট্রিক মিডিয়া আমার নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, এই প্রত্যেকটা মানুষ এই এয়ারপোর্টের মধ্যে যে চুরির ভাগের অংশ এরা পায়, যার কারণে এই আমার সঙ্গে কথা না বলে আমার সমস্যাটা কি না মানে জানার চেষ্টা না করি এভাবে উল্টাপাল্টা কথা করাচ্ছে। আর আমি আমার প্রবাসী ভাইদের বলবো, ভাই এরা আমার সঙ্গে না ভাই, সবার সঙ্গে এরকম করে, কেউ প্রতিবাদ করে না ভাই, যার কারণে ওরা এই আস্তে আস্তে এই পর্যন্ত চলে আসছে। আমি একটা কথা বলি, কিছুদিন ধরে মানে 2 দিন ধরে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, বিশেষ করে বিভিন্ন চ্যানেল, বাংলা, কালবেলা নিউজ, তারপরে হচ্ছে মাছরাঙ্গা টিভিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ওখান থেকে নাকি একটা রিপোর্ট দিছে যে সে নেশাগ্রস্ত, তার বাবাকে নাকি ফোন দিছে, তার ভাইকে নাকি তারা ফোন দিছে, তার বাবা ভাই নাকি বলছে আমার ছেলে নেশাগ্রস্ত। আসলে তুই একটু ভালোভাবে জিনিসটা, আমি আমার থেকে যখন নাম্বার চাই, তোর বাবাকে দিয়ে বিমান চলাচল আমার চাচার কাছে ফোন দিছে মানুষের ইমিগ্রেশনের দিকে, কোনো বিমান কর্তৃপক্ষ না। এখান থেকে যে একটা পুলিশ ছিল, ওর বাড়ি হচ্ছে সাতক্ষীরায়। ও আমার তাকে জিজ্ঞেস করছে যে আমার ফোনটা সহ নাই, আমার ফোনটা সহ ওখান থেকে ব্যাগের মধ্যে নিয়ে দিচ্ছে। আমার ওর মধ্যে একটা চেন ছিল, চেনটা নিচে আমার মানি ব্যাগের মধ্যে টাকা ছিল 460 টাকা, এর মধ্যে থেকে 60 টাকা ব্যাগের নিচে, মালয়েশিয়ার টাকা। আর আমার প্যান্টে যে বুকিং এর 7 কেজি 17 কেজি ছিল, এর মধ্যে ছিল আছে 2300 টাকা। এটি ছিল বাংলাদেশের টাকা, এটা নাই। আর 900 রিঙ্গিত ছিল, এটি ছিল আপনার হচ্ছে
যে বুকিং ছিল একটা জিন্সের প্যান্টের পকেটের মধ্যে, এটাও নাই। আর আমি আমার নাম্বার দিয়েছিলাম, আমার স্বাস্থ্য ভাইয়ের আর আমার ছোট চাচার নাম্বার দিয়েছিলাম, ওর সঙ্গে কথা বলতে, কিন্তু ওরা এরকম কোনো কথা বলে নাই আমি যদি নেশাগ্রস্ত বা আমি নেশা করি বা এরকম কেউ। আমার বাড়ি কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা বাহাদুরপুর ইউনিয়নের। কারণ যদি আমার বাড়িতে আসার ইচ্ছে হয়, আপনি এসে আমার এলাকার লোকজন আছেন, আমি এইরকম কোয়ালিটি ছেলে কিনা এসে সেটা যাচাই করে দেখতে পারেন। আরেকটি কথা আমি আসলে আপনাদের কাছে উপস্থাপন করব, সেটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিস্ট 18 বছর হাসিনা সরকার পতনের পরে এই স্বাধীন বাংলাদেশে এসব যদি আমাদের যাদের টাকায় রেমিটেন্সে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের যদি কোনো অসম্মান হয় এই স্বাধীন বাংলাদেশে, তাহলে এটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয়। এখন যদি ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট লাগতো না, আমরা মেনে নিয়েছিলাম আমাদের নিয়তি। কিন্তু এই স্বাধীন দেশে এসে যদি আমাদের এখন এই বিলম্বনগুলো আমাদের পোহাতে হয়, তাহলে আমাদের আসলে স্বাধীন দেশটা আমরা কতটুকু স্বাধীনতা করতে পেরেছি এটা এখন প্রশ্ন দাবিদার রাখে। আমি বিশেষ করে আমাদের উপদেষ্টা মন্ডলীর দ্বারা সদস্য ডক্টর আসিফ নজরুল সাহেব স্যার, ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপারটা দ্রুত নিরসন যাবেন। শুধু কিছু কিছু দুই একটা কর্মচারীর সুবিধার্থে আমাদের পুরো দেশটা বদনামের ভাগিদার হোক, সেটা আমরা চাই না। আপনারা এবং সর্বশেষ হচ্ছে ওখান থেকে তোকে কোনো বার্তা দিয়েছে না, আমরা কোনো আশ্বাস বা কোনো কিছু প্রশাসনিক বার্তা দিছে, এই নাম্বার দিছে, ফোন দেওয়ার জন্য কেউ ফোন রিসিভ করে না। এই নাম্বারটা আর এটা দিছে, এই নাম্বারটা কি জন্য দিছে? যে মাল আসলে আমার বাড়িতে ওই মাল পাঠিয়ে দিবে। এখন পর্যন্ত তাকে না 3 দিন হচ্ছে। সেই নাম্বারে একবার ফোন দাও তো সামনে, আর যেখানে মাল হারানোর পরে মালটা ফেরত দেয়। এটি একটু উল্টা হয়ে করে ধরো নাম্বারটা দেখা দিই। এই যে নাম্বার ফোন দেবো এখন, লাউড লাউড এই যে নাম্বার, আসলে আপনারা দেখলেন যে আসলে ফোন করছে না। আসলে আমি এই ব্যাপারে উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন এবং আইন প্রশাসনের লোকজন আছেন, তাদের কাছে বলবো দ্রুত আপনারা এই ব্যাপারটা তদন্ত করে দ্রুত এর একটা আপনারা এই এদের জমানো অর্থ দিয়ে আমরা কিন্তু চলি, এই দেশটা চলে। এবং এরা পায়ের ঘাম মাথায় ফেলে বিদেশে এত কষ্ট করে, যখন তাদের বউ বাচ্চা বা তাদের আত্মীয়জনদের জন্য কোনো কিছু আনে, তখন ওইটা পাওয়া যায় না বা চুরি হয়ে যায়। এর থেকে লজ্জার, এর থেকে কষ্টে এদের আর কিছু হতে পারে না। সুতরাং এদের উপর দোষ না চাপিয়ে নিজের গোয়ালের ঘুরে আগে ঠিক করেন, নাহলে বিপদে কিন্তু আপনার বলবেন কিছু কিছু দুর্নীতিবাদদের কারণে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।